এবং সন্তোষ শর্মার সাথে রাজেশ অগ্নিহোত্রী, যে ঢাকায় রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীর সাথে সন্তোষ শর্মার 2-4 দিন পরপরই মিটিং হয় এবং বাংলাদেশ বিরোধী সকল মিটিংগুলো, বাংলাদেশ প্রফেসর ইউনূস সরকার বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এবং বাংলাদেশের আপামর স্বাধীনতা প্রেমিক দেশপ্রেমিক জনতা বিরোধী। এইটা ব্যাখ্যা করার পরেও যদি একটা ব্যক্তি নিজে একটা লেম বা একটা পঙ্গু যুক্ত জামাত জেনে শুনে কেন সন্তোষ শর্মার মতো একজন ভারতীয় এজেন্টকে তাদের অনুষ্ঠানে নিয়ে এসেছে? তারা কি ভুল করেছে নাকি জেনে শুনে নিয়ে এসেছে? এবং সন্তোষ শর্মা ভারতের কোন কোন গোয়েন্দাদের সাথে গোপন বৈঠক করেছেন একাধিকবার, এ বিষয় নিয়ে নতুন গোপন তথ্য ফাঁস করেছেন সাবেক একজন মেজর দেলোয়ার হোসাইন। তার আলোচনা আসলে বুঝতে পারবেন সন্তোষ শর্মাকে জামাতের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে জামাত কত বড় জাতির সাথে গাদ্দারি করেছে। প্রোগ্রামটা জামাত করেছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদকে নিয়ে এবং সেইখানে সেই অনুষ্ঠানে এবং তাছাড়া জামাত হিন্দুদেরকে প্রার্থী করার সুযোগ করে দিয়েছে। সব নিয়ে জামাতকে ঘিরে যে আলোচনাটা এখন চলছে সন্তোষ শর্মাকে ঘিরে বিশেষ করে, সে আলোচনাটা নিয়ে অনেকের মনে জামাতকে নিয়ে সংশয় সন্দেহ শুরু হয়েছে এবং অনেকেই সরাসরি বলা শুরু করেছে জামাতকে আসলে ভারতের দ্বারা পরিচালিত বা ভারতের গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত হচ্ছে কিনা, যেটি আগে কয়েকদিন আগে থেকে বিএনপির ব্যাপারে বলা হতো, এখন জামাতকে নিয়ে বলা শুরু হয়েছে। আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যারা যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনার থেকে সরাসরি জানতে চাই যে এই যে জামাতকে নিয়ে যে আলোচনাটা উঠেছে, এটা কি আসলে ওনারা যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেরকমই বিষয়টা, যে হিন্দুদের একটা অনুষ্ঠানে সন্তোষ শর্মা এখানে এসেছেন, সেভাবে ওনাকে বক্তব্য রাখতে বলা হয়েছে, বিষয়টা কি সেরকম নাকি আসলে এর ভিতরে অন্য কোনো কিছু আছে যেটা মানুষ বলছে যে তাদের সাথে রয়ের সাথে এক ধরনের সম্পর্ক হয়েছে বা ভারত দ্বারা পরিচালিত হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, প্রথমে আমি বলে নিই যে জামাত শিবির তারা কিন্তু র করে না, বহু বছর আগে র তাদের মাঝখানে প্রবেশ করে গেছে। অন্যান্য দলের মতো আওয়ামী লীগ তো একটা ভারতীয় দল, কিন্তু বাংলাদেশে যেসব দল আছে যেমন বিএনপি, জাতীয় পার্টিও হিসাবে বাদ দিলাম, তাদের কোনো নিজস্ব চরিত্র নাই, যারা আছে এখন বর্তমানে বিএনপি, জামাত, শিবির, এদের ভিতরে র ঢুকে গেছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বহু বছর আগে র প্রবেশ করানো হয়েছে এবং তারাই কিন্তু খেলাগুলা খেলছে। আমি দেখেছি মাসুদ যেই বক্তব্য দিয়েছে তার যুক্তি দেখিয়েছে যে হিন্দু সম্প্রদায়ের সেক্রেটারি জেনারেল ইত্যাদি ইত্যাদি সন্তোষ শর্মাকে। আমার কথা হচ্ছে যে প্রথমেই জামাতের যে একটা অপূর্ব সুযোগ এসেছে, যেই অপূর্ব সুযোগটা সত্যিকার অর্থে বিএনপিরও এসেছিল। বিএনপি তো গত 16 বছর ক্ষমতায় না থাকার কারণে এবং বিএনপির উপরে আওয়ামী লীগ, বিএনপির উপরে এবং জামাতের উপরে আওয়ামী লীগের যে এবং ভারতের যে অত্যাচার হয়েছে, যার ফলে কিন্তু অত্যন্ত স্বাভাবিকভাবেই তারা মানুষের মনের মাঝে তাদের জন্য একটা সহানুভূতি ছিল। আমি শুরু থেকেই কিন্তু বারবার বিএনপি বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কিচ্ছু করা লাগবে না, জনতা আপনাদেরকে ভোট দিবে। কিন্তু তারা করলো কি? দলের মাঝখানে নিয়ন্ত্রণ নাই, দলের নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ নাই, একদম নিয়ন্ত্রণহীনভাবে পাগলের মতো রাস্তায় ছেড়ে দিল। চাঁদাবাজি, মারামারি, জমি দখল ইত্যাদি আরো বিভিন্ন অপকর্ম, আওয়ামী লীগের কাছ থেকে টাকা উদ্ধার ইত্যাদি ইত্যাদি করে একদম বিএনপি সর্বনাশ করে দিল। তখন ছিল জামাতের একটা সুন্দর মাঠ। তবে যেটা আমি বহুবার ব্যাখ্যা করেছি আমার বিভিন্ন ভিডিওতে, যে জামাতকে 2010 সালে অত্যন্ত ভারত পরিকল্পিতভাবে জামাতের বুদ্ধিমান এবং তুখ্যার নেতা যারা ছিল তাদেরকে কিন্তু ফাঁসি দিয়ে জামাতকে একদম পিতৃহীন করে দিয়েছে আর কি, মানে এতিম বানিয়ে দিয়েছে জামাতকে। সুতরাং এই জন্য কিন্তু আওয়ামী লীগের জামাতকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না কারোরই কিন্তু জামাতকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কারণ ভারত এবং আওয়ামী লীগ জানে যে জামাতকে
এতিম বানিয়ে দিয়েছে 2010 সালে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে। হুম তো আজকের প্রমাণ আমরা বহুত আগে থেকেই দেখতে পেরেছি। ডক্টর শফিককে আমি সকালে এক কথা বলতে শুনি, বিকালে এক কথা বলতে শুনি, যেখানে আমার মতো একটা ব্যক্তি, আমার মতো একটা সাধারণ ব্যক্তি, যেটা ডক্টর শফিকের সাথে তুলনা করা যায় না, উনি একজন জ্ঞানী মানুষ, ধার্মিক মানুষ, একজন ডক্টর সাহেব, চিন্তাবিদ হওয়ার কথা ইসলামিক। তো উনি, আমি আমার মতো একটা ব্যক্তি সকালে বিকি 7 দিন আগে একটা কথা বললে 7 দিন পরে একটা ডিফারেন্ট স্টেটমেন্ট দিতে গেলে তার সাথে যথেষ্ট যুক্তি তর্ক উপস্থাপন করে আমি আমার যুক্তি পরিবর্তন করব এবং ব্যাখ্যা করব কেন আমি ভিন্ন কথা বলছি। কিন্তু ওনারা সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। এই নির্বাচন চান, এই বলেন প্রফেসর ইউনূসকে সাহায্য করতে চান, আবার বলে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন। সুতরাং ওনাদের উপর আবারও বলছেন যে স্থানীয় নির্বাচন আগে চান। হ্যাঁ, সেটাই। ওনারা যে কখন কি বলছেন এটা স্পষ্ট প্রমাণ করে জামাতের মাঝখানে আর কোনো চিন্তাশীল ব্যক্তি নাই। এই মাসুদ গত এতটা বছর দেখলাম যেখানে আমার হৃদয় কেঁদেছে তার উপর অত্যাচার দেখে, তার উপর অনাচার দেখে, এবং আমি ক্ষিপ্ত ছিলাম মাসুদের উপর অত্যাচার দেখে। সেই মাসুদ এখন যদি সন্তোষ শর্মার মতো, আমি আমার গত ভিডিওতে 4-5 দিন আগে গত ভিডিও আমি ব্যাখ্যা করে বললাম যে সন্তোষ শর্মা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রমাণিত যে কালবেলা বাংলাদেশের অন্যতম পত্রিকা, যেটা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে আক্রমণের বা অত্যাচারের মিথ্যা সংবাদ প্রচারের অন্যতম পত্রিকা। এবং সন্তোষ শর্মার সাথে রাজেশ অগ্নিহোত্রী, যে ঢাকায় রয়ের প্রধান, রাজেশ অগ্নিহোত্রীর সাথে সন্তোষ শর্মার 2-4 দিন পরপরই মিটিং হয়, এবং বাংলাদেশ বিরোধী সকল মিটিংগুলো, বাংলাদেশ প্রফেসর ইউনূস সরকার বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, এবং বাংলাদেশের আপামর স্বাধীনতা প্রেমিক, দেশপ্রেমিক জনতা বিরোধী। এইটা ব্যাখ্যা করার পরেও যদি একটা ব্যক্তি নিজে একটা লেম বা একটা পঙ্গু যুক্তি উপস্থাপন করে যে একটা হিন্দুদের সেক্রেটারি জেনারেলকে ডাকতে হবে, তাই ডেকেছে, একটা রাষ্ট্রদ্রোহী একটা রয় সদস্যকে ডাকতে হবে, এটা কোনো যুক্তি হলো না। এটা একটা ক্লাস 10-এ পড়া একটা বাচ্চা ছেলে এরকম একটা যুক্তি দিতে পারে না। সেখানে মাসুদের কাছ থেকে সেটা আশা করিনি। তৃতীয় জিনিস, আমি সন্তোষ শর্মার জামাতের নেতাদের উপস্থিতিতে তার বক্তব্য আমি শুনেছি। সেই বক্তব্য শুনে আমি সন্তোষ শর্মার প্রশংসা করলেন, সন্তোষ শর্মা প্রশংসা করলো জামাত নেতাদের, যে জামাত নেতারা তারা স্বাধীনতার পরে নাকি হিন্দুদের, যেটা আওয়ামী লীগের আমলে সবসময় সত্যি ছিল, এইটুকু সত্যি যে আওয়ামী লীগ যতবারই ক্ষমতা ছিল ততবারই হিন্দুদের জমি দখল এবং ঘরবাড়ি পুড়িয়েছে, মন্দির পুড়িয়েছে, ভারতের সাথে মিলে এইসব অপকর্ম করিয়েছে, এবং আরেক দিক দিয়ে দোষ দিয়েছে, জোশ চাপিয়েছে, জঙ্গি বানিয়েছে এই জামাতকেই। জামাত 8 মাস হয় নাই জামাত ভুলে গেল। তো এই জামাতকে জঙ্গি বানিয়ে একটা অপকর্ম করে, জঙ্গি নাটক করে জামাতকে, বিএনপিকে জঙ্গি নাটকের সাথে জড়িয়েছে। আর এরাই বেশরমের মতো ভারতের পিছনে এবং আওয়ামী লীগ রক্ষায় ছুটছে। তো আমি দেখলাম এই সন্তোষ শর্মা বলছে, জামাতের প্রশংসা করছে যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর পূজার সময় সবসময় অত্যাচার হতো, বা 2024 সালে অত্যাচার কম হয়েছে। অথচ সন্তোষ শর্মার তার পত্রিকায় যেই প্রকাশনা করেছে, তার মুখের কথা আর কাজে তো এক কথা না। আপনার কাছে আমি ছবিটা দিয়েছি, ওই ছবিটা দেখাতে পারেন। সন্তোষ শর্মা যে হিন্দুদের, সংখ্যালঘুদের, হ্যাঁ, এই যে সংখ্যালঘু দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন, এবং আরো এইরকম। তারপরে ওই ছবিটাও দেখান যে আন্তর্জাতিক সংস্থা তাকে বলেছে যে বাংলাদেশ স্টপ স্প্রেডিং মিস ইনফরমেশন ডেইলি কালবেলা, মোস্টলি ফোকাস অন রিলিজিয়াস হেট্রেড নিউজ। এই কালবেলা হচ্ছে হিন্দুদের উপরে যত মিথ্যা, হিন্দুদের উপর আক্রমণের যত মিথ্যা আক্রমণের খবর আছে, কালবেলা সবচেয়ে বেশি সেটা প্রচার করে। এবং আভ্যন্তরীণ যে খবরটা, সেটাও আমি ব্যাখ্যা করেছি যে রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে পাকিস্তান লাথি মেরে বের করে দিয়েছে 2016 সালে। বুঝলাম না প্রফেসর ইউনূস আর প্রফেসর ইউনূসের ফরেন মিনিস্ট্রি কি করছে, এতবার ব্যাখ্যা করার পরেও এদের কানে ঢুকছে না কেন যে রাজেশ অগ্নিহোত্রীকে দেশ থেকে বের করছে না। সেখানে আমার মনে পড়ে যায় আজকে এই জামাতের কি বলে এটাকে, অত্যন্ত দুর্বল যুক্তিতে, যেটা শের বাংলাকে ফজলুল হক বলেছিলেন,
যখন দাদারা আমার প্রশংসা করবে তখন বুঝবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি। আজকে সন্তোষ শর্মার মতো একটা দেশদ্রোহী রয়ের গোয়েন্দা যখন জামাতের প্রশংসা করছে, তখন তো আমাকে একটু দুশ্চিন্তা করতেই হয় জামাত দেশের পক্ষে না বিপক্ষে কাজ করছে। তা আমরা 54 বছর এবং তার আগেও, স্বাধীনতার আগেও জানি যে এই দাদারা কি করে। সুতরাং আজকে সন্তোষ শর্মা যখন জামাতের প্রশংসা করছে এবং জামাত তাদেরকে কোলে বসে সন্তোষ শর্মাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে, এই রাষ্ট্রদ্রোহীকে এবং এই রয়ের গোয়েন্দাকে, তখন এখানে আর যুক্তি তর্কের, আমি তো অন্যদের মতো গালিগালাজ করে কথা বলি না, আমি যুক্তি দিয়ে দেখাচ্ছি। সুতরাং এই যে জামাত, এখানে কি আপনার মনে হয় যে জামাতকে দিয়ে আসলে এগুলো করানো হচ্ছে বা সূক্ষ্মভাবে এগুলো পরিকল্পিতভাবে ঢুকিয়ে দিয়েছে? অবশ্যই, আপনাকে আমি শুরুতেই ব্যাখ্যা করলাম, জামাত রয়ে যায় নাই, জামাতে ঢুকেছে, শিবিরে ঢুকেছে। ওই যে শিবিরের একটা চ্যাংরা ছেলে দেখলাম তথাকথিত শিবির নেতা, সেও কিন্তু আবার সন্তোষ শর্মার সাথে রীতিমতো মাথা নত করে, নাউজুবিল্লাহ, মুসলমান নাকি মাথা নত করে, সে রীতিমতো মাথা নত করে, মানে এত বেশি অতিভক্তি চোরের লক্ষণ যে সন্তোষ শর্মার হাঁটুর কাছে গিয়ে মাথা নত করে সে সন্তোষ শর্মাকে সম্মান জানাচ্ছে। অতিভক্তি চোরের লক্ষণ, এটা মুসলমানের চরিত্র না। যাই হোক, আজকে এদের হলোটা কি? আজকে এইটা একটা স্পষ্টত প্রমাণিত। প্রথম কথা, বিএনপিকে তো আমি বিএনপি বলে কথা না, যারাই দেশের বিরুদ্ধে কাজ করবে তারাই আমার শত্রু। ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার খারাপ সম্পর্ক, আমি সবসময় বলেছি আমি শহীদ জিয়ার সৈনিক। কিন্তু বর্তমান বিএনপির যে অবস্থা, সমস্ত মির্জাফরের বিএনপি ভরা, এই বিএনপির জন্য আমি কোনো সময় পক্ষে কথা বলবো না। আগে তারেক রহমানকে, এই বিএনপিকে সংশোধন করতে হবে, সমস্ত দলীয় সংস্কার করতে হবে। প্রফেসর ইউনূসকে নির্বাচন চাওয়া দাবি করার আগে দলীয় সংস্কার করতে হবে। এই বিএনপি থেকে মির্জাফর এবং রয়ের সমস্ত বেইমানগুলোকে বের করতে হবে। তখন আমি বিএনপির প্রশংসা করতে পারবো, ভালো যা আছে বলবো, যা সত্যি সবসময় বলবো। তবে বিএনপি এখন যাই অবস্থা হয়েছে, তাও তো বিএনপির 3 বারের দেশ রাষ্ট্র পরিচালনা করার একটা অভিজ্ঞতা আছে। জামাতের কিন্তু কোনো রাষ্ট্র পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই। কিন্তু এই 1500 অধিক ছাত্র জনতা রক্তের মাধ্যমে যে এমন একটা পরিবেশ বাংলাদেশ এই 2024 আল্লাহর রহমতে আল্লাহ করে দিয়েছেন, এই একটা সুযোগ ছিল ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নেওয়া। কিন্তু আমি বারবার হতাশ হয়ে যাই যখন এই জাতির রক্তের সমস্যা, ওই যে মির্জাফর, তারপরে এদের রক্তগুলা চলে আসছে, এই জাতির যেই হোক, মুসলমান হোক আর হিন্দু হোক আর যেই ধর্মেরই হোক, কেন এরা দেশকে ভালোবাসতে পারে না? নিজের উপর আস্থা নাই, সবসময় অন্য দাদাদের পায়ে ধরতে হয় ক্ষমতা আসার জন্য। ওয়াই? কেন? বিশেষ করে দুঃখ হয়, কষ্ট হয় যখন দেখি, ঠিক আছে আমাদের মতো পাপি বান্দা যারা কথা বলছি তাদের কথা বাদই দিলাম, যারা দাড়ি টুপি মানে ধর্মের, মানে জামাত ইসলামকে সবাই তো অন্যরকম ভাবে ওদের ন্যায় আদর্শ এমন একটা লেভেস লাগিয়ে চলছে যে তাদেরকে মানুষ সম্মান করতে চায়, কিন্তু তারা নিজেদের সম্মানের জায়গাটাকে ধ্বংস করে দিচ্ছে। কেন? আপনাদের কি মাথার মাঝখানে এইটুকু কমন সেন্স নাই, বুদ্ধি নাই? আপনাদের নামের আগে ডক্টর আছে, আপনার উমুক সুমুক, এখন তো বাংলাদেশে কেজির ধরে হাসিনার আমলে 16 বছরে এখন তো সবার নামের আগে ডক্টর, যদু মধু কদু সবার নামের আগে ডক্টর। এখন তারপরে মানলাম যে যেভাবে ডক্টর পেয়েছেন, আপনাদের তো নামের আগে ডক্টর আছে। একটা ক্লাস 10 একটা বাচ্চা ছেলে তো কি বলে এইরকম একটা কথা হঠাৎ করে রয়ের গোয়েন্দাদেরকে স্টেজে এনে কথা বলার আগে এবং একটা পঙ্গু বা একটা দুর্বল যুক্তি দেওয়ার আগে 10 বার চিন্তা করবে। যেই সন্তোষ শর্মাকে নিয়ে যারা বক্তব্য রাখছে, আমি এতবার বলেছি যে সে রয়ের গোয়েন্দা, দেশ বিরোধী কাজ করছে এবং এখনো এই সরকারের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে প্রতিনিয়ত। সেই লোককে যখন যেই নামেই আনুক না কেন, সেই লোককে যখন মাসুদ বা জামাত যখন স্টেজে নিয়ে আসবে, আই এম সরি জামাত, আই এম সরি, সেই ক্ষেত্রে আমাকে তীব্র নিন্দানা এবং এই মূর্খতার আমি তীব্র নিন্দা জানাবো। এইটা বাংলাদেশের জুলাই আগস্টের পরে 2024-এর পরে এই বাংলাদেশের প্রজন্ম এটা জামাতের কাছ থেকে আশা করে নাই। অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। এই বাংলাদেশের মানুষ কাকে বিশ্বাস করবে আমাকে বলেন? এরা যদি এরকম কাজ করে তারপর আবার যুক্তি দেখায়, এরকম একটা ভঙ্গুর যুক্তি দেখায়, দুর্বল যুক্তি দেখায়, এই বাংলাদেশের সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? বিএনপি গেল, এখন জামাতও যাচ্ছে। এখন কি আপনারা এনসিপির দোষ দিবেন? আপনারা কি জাতীয় নাগরিক কমিটির দোষ দিবেন? আর ওগুলো তো বাচ্চা ছেলে পেলে,
আজকে যদি 54 বছর বা 45 বছর রাজনীতি করে করে যদি এইসব বুড়াদুরারা এইসব ভুল করে, তাহলে আমি দেখি ফেসবুকে দেখি ট্রল করে এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়ে টানাটানি করে, লেগ পুল করে। আরে এরা তো এখন রাজনীতি বলতে গেলে রাজনীতি শিখেই নাই, শিখছে, হাতে কলমে এবিসিডি শিখছে, তাদের তো ভুল হবেই। বাট আই উড রাদার গিভ দেম এ চান্স দেন দিস ব্লাডি ইডিয়েটস। এদেরকে আমি বাচ্চা ছেলেমেয়েদেরকে আমি সুযোগ দিব। এখন আসলে সব দলকে নিয়েই তো মানে আমরা দেখতে পাচ্ছি যে কম দেবে, যে জামাতের প্রতি আস্থা বিশ্বাস ছিল বা জামাতের প্রতি একটা শ্রদ্ধা ছিল, কে জামাত করতো না করতো সেটা অন্য বিষয়, বা জামাতের প্রতি সমর্থন অন্য বিষয়, কিন্তু জামাতের প্রতি ভিতরে ভিতরে সবারই একটা আস্থা বিশ্বাস বা শ্রদ্ধা বোধ ছিল। কিন্তু এই কিছু কিছু ঘটনা পরপর আমরা দেখেছি যে জামাত বেশ বিতর্কিত অবস্থানে চলে গেছে। তার মধ্যে লাস্ট এটা ভালো, ঘটনা ইন এ ওয়ে দিস ইজ গুড। কেন? কারণ এই যে প্রফেসর ইউনূসের কাছে বা বর্তমান সরকারের কাছে এরা পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। বিএনপি জানে যে নির্বাচন দিলে, এই মুহূর্তে নির্বাচন দিলে, আমি যেটা বারবার বলেছি, বিএনপির ক্ষমতায় আসা অধিক সংখ্যক একটা সিট পাওয়ার সম্ভাবনা আছে। আর আমি যেটা বলেছি যে এই ছাত্রদের নতুন দল যদি বাচ্চা বাচ্চা ছেলেদের মুখ দিয়ে নির্বাচনের নামে হয়তো সিট পাওয়ার সম্ভাবনা খুব কম, হাতে গোনা 2-4টা সিট ছাড়া। সেই ক্ষেত্রে যদি একদম বাংলাদেশের মানুষ তার প্রতি এলাকায় এমন একটা নিষ্কণ্টক মানুষকে তারা যদি মনে করেন 10টা ছেলেদের, ইয়াং ছেলে মেয়েদেরকে সিট দিল, তার সাথে বাংলাদেশের প্রতি এলাকা থেকে একজন জনগণের কাছে সমাদৃত এবং গ্রহণযোগ্য একটা লোককে, সে হতে পারে একটা এমবিবিএস ডক্টর, হতে পারে একটা এলাকার মুরব্বী, একজন সম্মানিত ব্যক্তি, হতে পারে একজন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার, যদি এরকম কাউকে বসায় যার কোনো ধান্দাবাজ না এবং তার মাথায় ঘিলু আছে, একেবারে খালি আবার মেজর সাহেব বা কর্নেল সাহেব নাম থাকলে বসিয়ে দেওয়া যাবে না, কারণ সব অফিসার আবার এক মানেন না। তো এরকম যদি দেয় তাদের একটা ভালো সংখ্যক সিট পাওয়ার সম্ভাবনা আছে, কারণ জনতা খুঁজে বেড়াবে যে বিএনপি ছাড়া আর বিতর্কিত জামাত ছাড়া কাকে পাওয়া যায়। যখন দেখবে কেউই নাই, তখন বাধ্য হয়ে কি বলে এটাকে হতাশ হয়ে দিয়া বিএনপিকেই ভোটটা দিয়ে দিই বা জামাতকেই ভোটটা দিয়ে দিই। তখন হবে কি, জনগণ কোনো উপায় না পেয়ে একটা বিরাট বড় ভুল হয়ে যাবে, একটা মিস্টেক হয়ে যাবে জাতির জন্য আবার। তাই জনগণকেও একটা সুযোগ দিতে হবে যে আমাদেরকে ভালো ক্যান্ডিডেট তুলে ধরতে হবে। বাট এইটা আমি কেন বলছি এটা হচ্ছে ভালো হচ্ছে, এরা যে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, অস্থির হয়ে এরা এখন এই যে আবল তাবল করছে, এর মাঝখানে এর মাধ্যমে কিন্তু এদের নিজেদের দুর্বলতা এরা জনগণের সামনে তুলে ধরছে। আর জনগণও কিন্তু এদেরকে চেনার মতো একটা সুযোগ পেয়ে যাচ্ছে, যে কে কি মাল, কার ভিতরে কতটুকু আছে এরা বুঝে যাচ্ছে। কারণ মাসুদের প্রতি আমার অনেক রেসপেক্ট ছিল, আই এম সরি, আমি মাসুদের প্রতি সেই রেসপেক্ট আমার এখন নাই। তাকে হ্যাঁ, আমি মানুষকে ক্ষমা করি, তার এই মিস্টেক আমি তাকে মাফ করে দেব ইনশাল্লাহ, যদি সে এটা থেকে অনেস্টির মাধ্যমে জনগণের সামনে প্রমাণ করতে পারে বিষয়টা হিন্দুদের সাথে না। আমি সেই যেরকম বলেছে হিন্দু সম্প্রদায়ের সেক্রেটারি জেনারেল, আমাদেরকে দেখতে হবে সমস্ত বাংলাদেশি। এই যখনই আমরা একটা ভুল করি, ওই যে পাহাড়ির ব্যাপারে বাংলাদেশি শত্রুরা যারা দেশ বিরোধী, তারা কিন্তু সবসময় তারা কিন্তু আদিবাসীর নাম বলার চেষ্টা করে। এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশে আদিবাসী বলতে কিছু নেই, এরা হচ্ছে পাহাড়ি এবং সবাই বাংলাদেশি। একইভাবে আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আলাদা করার দরকার নেই। কিসের মাইনরিটি, কিসের মেজরিটি? যখন আমরা সারাক্ষণ সারাক্ষণ যখন আমরা মাইনরিটি জপতে থাকবো, এই বাংলাদেশ থেকে এই মাইনরিটির নোংরা রাজনীতি কখনো যাবে না। আমাদেরকে সবাইকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যেই গণতন্ত্রের যার যার ধর্ম তার কিন্তু সকল জনগণের, সবাই বাংলাদেশের সকল জনগণের কি বলে এটাকে নাগরিক ক্ষমতা অধিকার সব এক হবে। সে হোক সে হিন্দু, হোক সে মুসলমান, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান। যতক্ষণ আমরা এই যে শব্দগুলা, এত বছর কিন্তু 54 বছর স্বাধীনতার আগের থেকে কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার পরিকল্পনা করেছে। আমি আমার আগের লাইভেও ব্যাখ্যা করেছি, এত কথা হবে না, অনুষ্ঠান লম্বা হয়ে যায়, আমি শর্টকাট করছি। এই যে স্বাধীনতার পর থেকেই রয়ের আবিষ্কার করা একটা শব্দ চেতনা, এই চেতনা বিক্রি করে কিন্তু 54টা বছর বাংলাদেশিদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে। এখন এই যে মাইনরিটি, সংখ্যালঘু শব্দ, আরে
সংখ্যালঘু যতবার আমরা যোগ্য ততদিন এই সংখ্যালঘু শব্দটা জীবিত থাকবে চেতনার মতো। আর সংখ্যালঘু শব্দটা ব্যবহার করে এই সন্তোষ শর্মার লোকরা পত্রিকার হেডলাইন দিবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। কেন? একটা হিন্দুর উপর একটা অত্যাচার হওয়া, তার জন্য আইনত বিচার হওয়ার কিন্তু বাংলাদেশে আইন আছে, যেটা একইভাবে প্রযোজ্য যদি একটা মুসলমানের উপরে সেই অন্যায়টা হয়। কেন আমি সেটা হিন্দুদের উপর আলাদা করে দেখব? কেন আমি সেই অন্যায়টা একটা বাংলাদেশের উপর অন্যায় হিসেবে দেখব না? আমাদের কিন্তু এই ভুল ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমি এই জন্য বলছি, আজকাল দেখছি বাংলাদেশে এখন চিন্তাবিদ কম কিন্তু বক্তা বেশি, যার ফলে শোনার কেউ নেই। এত বেশি বক্তা, এই কথাগুলো খুলে বলার কেউ নাই। তো আমি এই জন্য বলছি, বাংলাদেশিদের কাছে অনুরোধ করছি, আপনারা এই সংখ্যালঘু শব্দটা একদম ডিকশনারি থেকে, এগুলো হচ্ছে চেতনার মতো শব্দ, তুলে দেন। কোনো সংখ্যালঘু শব্দ ব্যবহার করবেন না, সবাই বাংলাদেশি। একটা হিন্দুর উপরে একটা অন্যায় হওয়া যেই পরিমাণ আইনগত দৃষ্টিতে যেই পরিমাণ অপরাধ, একটা মুসলমান বা খ্রিস্টানের উপরে বৌদ্ধের উপরে অপরাধ হওয়া সেই সম পরিমাণ অপরাধ আইনগতভাবে, এবং একইভাবে তারা বিচার পাওয়ার যোগ্য। সেখানে সংখ্যালঘু যতদিন আমরা জপে যাব, ততদিন সন্তোষ শর্মারা আর ওই চিন্ময়েরা সুযোগ পাবে এগুলো নিয়ে রাজনীতি করা, আর ভারতও ডুগডুগি বাজাবে এটা নিয়ে। এই যে কাশ্মীরে বিভিন্ন রাজ্যে মুসলমানদেরকে হত্যা করছে ভারতরা, কাশ্মীরে ভারতীয়দের চিরাচরিত নোংরা চরিত্র, তারা একটা ফলস ফ্ল্যাগ, একটা মিথ্যা, যেটা 16 বছর হাসিনাকে দিয়ে ভারত এবং হাসিনারা একটা ওই স্টেজ করেছে, সমস্ত কিছু হলি আর্টিজান থেকে আরম্ভ করে যত জঙ্গি নাটক সমস্ত কিছু কিন্তু ভারতের প্রশিক্ষিত, তাদের পরিচালনায় তাদের স্ক্রিপ্ট হয়েছে, কাশ্মীরেও তাই হয়েছে। তো আমাদেরকে বুঝতে হবে, আমরা যখন বাংলাদেশের, এই যে বললাম বাংলাদেশের চিন্তাবিদ, ভারতীয় সেনা তো বলেই ফেলেছে যে, আমি দেখেছি ওইটা, শুধু ভারতীয় সেনা না, তো বলেছে বাংলাদেশে কিন্তু ওই যে অরুন্ধতী রয় আছে, আমি অনেকের কথা শুনি যাদের ভিতরে হিন্দু হলেও মনুষ্যত্ব বোধ আছে। আবার একই কথা বুঝতে হবে, আমরা এই যে হিন্দু মুসলমান করে, কিন্তু এইগুলো হচ্ছে টিপিক্যাল ওই যে এইগুলো হচ্ছে এই বাংলাদেশের, ভারতের এবং এই নোংরা রাজনীতিবিদরা এই যে হিন্দু মুসলমান রাজনীতি করি কিন্তু এত বছর খেয়েছে, শোষণ করেছে। আর ব্রিটিশরা শোষণ করেছে ডিভাইডেড রুল, ওই একই জিনিস, হিন্দু আর মুসলমান ভাগাভাগি করে। এবং তারা এমন ভাবে পাকিস্তান আর ভারতকে ভাগ করে গেছে, ম্যাপকে এবং বাংলাদেশকে চিপার মধ্যে ফেলে, যে এরা যেমন ভারত এবং পাকিস্তান সারা জীবন মারামারি করতেই থাকে। তো ওই যে ধর্মের খেলাটা কিন্তু ওই ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছে, ওই শিক্ষা কিন্তু এখনো চলছে। এই যে এই ভারতে মোদি মুসলমানদের হত্যা করার ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের সম্পত্তি দখল করে নিচ্ছে, এগুলা থেকে দৃষ্টি সরানোর জন্য কিন্তু কাশ্মীরে একটা জঙ্গি নাটক করলো। এগুলো হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমি কিন্তু সাথে সাথে আমার টুইটারে ইংরেজিতে আমি পোস্ট করেছি, কিসের জন্য? এই জিনিসগুলো বাংলাদেশকে বুঝতে হবে। বাংলাদেশের ওই যে মোটা মাথার তথাকথিত যারা বক্তারা আছে, বিভিন্ন মাত্রায় এসে বড় বড় নাড়াচাড়া দিয়ে বসে, অনেক চিন্তাশীল ব্যক্তি হয়ে গেছে, তারা জ্ঞানের ভান্ডার নিয়ে বসছে, মানে এক মিনিট কথা বলা শোনার ধৈর্য হয় না, এরা বিশ্লেষণ করতে পারে না। আরে বাংলায় বকবক না করে আপনারা যখন কাশ্মীর নিয়ে কথা বলবেন, বাংলাদেশের ভিতরে কাশ্মীর নিয়ে 10 ঘন্টা আলোচনা করেও লাভ নাই। আপনাকে আন্তর্জাতিক মহলে ইংরেজিতে সেই আলোচনাগুলা তুলে ধরতে হবে, ভারতের ষড়যন্ত্রগুলা তুলে ধরতে হবে আন্তর্জাতিক মহলে। যে একটা কথা আছে না, ছোটবেলা থেকে শুনেছি যে গাইতে গাইতে গাইন, বুনতে বুনতে বাইন, মানে একটা জিনিস বলতে বলতে, আবার একটা কথা আছে পুরনো প্রবাদ বাক্য, যে 10 মিলে ভগবান ভূত, মানে যখন 10 জন মিলে একটা ভগবানকে ভূত ডাকতে থাকে একসময় সবাই বোধহয় মনে করে আসলে বোধহয় এটা ভূত। একইভাবে ভারত যখন ক্রমাগত এইসব জঙ্গি নাটক করে যাবে, মিথ্যা অজুহাতে মুসলমানদের উপর অত্যাচার করে যাবে, হত্যা করে যাবে, আর আমরা বাংলাদেশে টক শো এর মাঝখানে চিন্তাবিদ, আরে বাপরা, ডক্টর উমুক সুমুক একদম উল্টে ফেলছে জ্ঞানের মাত্রা। আরে বকওয়াস, বাংলাদেশে বসে বাংলায় বক্তৃতা মেরে লাভ আছে? আমি যখনই শুনেছি কাশ্মীরে এটা হয়েছে, সাথে সাথেই ব্যাখ্যা করে আমি টুইটারে মুহূর্তের মাঝখানে আমি পোস্ট করেছি আমার অ্যাকাউন্টে, কারণ আমার অ্যাকাউন্টে অনেক বিদেশি, অনেক আন্তর্জাতিক মহলের লোক আমাকে ফলো করে। কারণ যখন আমি ভারতে এই ব্যাপারে আমি একটা কথা বলবো, তাদেরকে একটু চিন্তা দিবে, তাদেরও একটা চিন্তার উদ্রেক হবে যে কি হচ্ছে আসলে ভারতে। তো আমরা
বুঝি না কোনটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, কোথায় ইভেন কথা আজকে যে ঘটনাটা ঘটলো যে গুজরাটে বাংলাদেশিতে অবৈধ কাগজপত্রের দায়ে যে 1000-এরও বেশি বাংলাদেশিকে গ্রেফতার করেছে এখানে। এখন হয় কি, শয়তানের, আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের পরিকল্পনা সবসময় দুর্বল। ভারত না সবসময় লেজে গুবরে করে ফেলে। এইসব যখন একটা ঘটে, যখনই তার নিজের দেশি মানুষ বুঝে ফেলে যে একটা ফলস ফ্ল্যাগ, এটা একটা মিথ্যা, ভারতের মোদী সরকারের করা একটা জঙ্গি নাটক, তখন করে কি যে বাংলাদেশি গ্রেপ্তার, এইদিক সেদিক হাতে ডানায় বামে কি বলে এটাকে করার চেষ্টা করে, দৃষ্টি নজর ঘোরানোর চেষ্টা করে, এগুলোতে লাভ হয় না, এগুলোতে লাভ হয় না। যত বেশি এগুলো করবে তত বেশি চোরাবালিতে এরা ডুববে। এবং যেখানে পাকিস্তান আন্তর্জাতিক বিচার মানে চাইলো, তদন্ত চাইলো, কিন্তু সেখানে ভারত তো সেভাবে এই ব্যাপারে কিছু বললো না। আছে আছে চলছে। পাকিস্তান, ডু নট আন্ডারমাইন পাকিস্তান। আমি যেটা বলছি যে আমি অনেককেই দেখেছি, হয় কি বাংলাদেশে তো আজকাল তথাকথিত ইউটিউবাররা তাদের ফলোয়ার বাড়ানোর জন্য এবং একটা নিউজ পেলেই হলো এসে বানিয়ে দিল। আবার কেউ কেউ কোন ইডিয়েট দেখছে আবার পাকিস্তান ভারতের মাঝখানে যুদ্ধের জন্য একদম রেডি, আমার মতামত চাইছে, স্যার পাকিস্তানের যুদ্ধ হলে আপনি কি মনে করেন? মানে বাপরে বাপ, এক একজনের চেয়ে এক একজন মাতব্বর বিশ্লেষক জ্ঞানী। পাকিস্তানি ভারতের মাঝখানে যুদ্ধ হবে না। নিউক্লিয়ার আণবিক পারমাণবিক বোমা থাকার সুবিধা হচ্ছে যখন দুইজনেরই পারমাণবিক বোমা থাকে, তখন কেউই এত সহজে যুদ্ধ জানা। এইগুলো হচ্ছে আরেকটা মার দিকে এইগুলা করবে আর কি, আরেকবার মারলে আমি করবো, এই করবো। পাকিস্তান ভারত কখনো, খুব বেশি হলে তাদের বর্ডার স্ক্রিমিশেস হবে, তাদের সীমান্তে যেটা সারা জীবন হয়েছে স্বাধীনতার পর থেকে, হাডুডুডু খেলা হবে সীমান্তে, আবার নিজেরা হাডুডুডু করে চলে যাবে তাদের। বাট তাদের কাশ্মীর ইস্যু, এগুলা মূল ইস্যুগুলা তাদের থেকেই যাবে, এই চলতে থাকবে। আর ভারতের সেই সাহস নাই, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, এর আগেও ভারত করেছে, তাদের রিহার্সাল করতে গিয়ে, যুদ্ধের রিহার্সাল করতে গিয়ে, কারণ ওদের ভারতের সেনাবাহিনী মানে তো হচ্ছে এই যে অক্ষয় কুমার, ওদের সেনাবাহিনী কিন্তু অক্ষয় কুমার সব সিনেমার মধ্যে হিরো আর কি, বাস্তবে কিন্তু এগুলো হিরো নাই। মনে আছে কি যেন লোকটার নাম ছিল, পাকিস্তানে ধরা পড়লো এক এয়ারফোর্সের এক পাইলট, তাকে পাকিস্তান কি বলে প্যালেস্টাইনিদের মতো, হামাসের মতো পাকিস্তানও কিন্তু তাদেরকে সম্মান করলো, কি বলে যুদ্ধবন্দির মতো সম্মান করলো, স্নেহ করে তাদেরকে, মানে আন্তর্জাতিক আইনে সবকিছু করে তাদেরকে ভারত ফেরত পাঠালো। যখন সেই ব্যক্তি ভারতের, যখন সেই বিমান বাহিনীর পাইলট যখন পাকিস্তানের প্রশংসা করলো, ভারত তার বিরুদ্ধে চলে গেল, নিজের দেশের দেশপ্রেমিকের বিরুদ্ধে চলে গেল, কারণ এদের কোনো নিজস্ব কোনো চরিত্র নাই। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনা থেকে লাস্টে এটুকু বলি যে কেন কাশ্মীরে গেলাম। আমাদেরকে বুঝতে হবে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র কোনটা আর একটা আভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনটা, আর কোন আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে আভ্যন্তরীণ ষড়যন্ত্রের সম্পর্ক আছে। যেমন সন্তোষ শর্মা হচ্ছে আভ্যন্তরীণ সম্পর্ক, কিন্তু তার সাথে আবার আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্পর্ক আছে। সন্তোষ শর্মা হচ্ছে ডক্টর ইউনূস সরকার এবং বাংলাদেশের ভিতরে একটা ক্যান্সার। প্রফেসর ইউনূস যদি এই ক্যান্সারকে কেটে না ফেলে, রাজেশ অগ্নিহোত্রীকে এবং সন্তোষ শর্মাকে যদি কেটে না ফেলে, তাহলে কিন্তু এই ক্যান্সার ছড়াবে। এই ক্যান্সারটা ছড়াতে ছড়াতে কিন্তু মোদির আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্যান্সারের সাথে মিলে যাবে। মিলে গেলে কিন্তু মনে রাখতে হবে এই ক্যান্সার কিন্তু আর সারানো যাবে না। বাংলাদেশ কিন্তু এই ফিরে পাওয়া, হাজার হাজার রক্তের মাধ্যমে ফিরে পাওয়া স্বাধীনতা কিন্তু আবার হারাবে। কারণ মেজর দেলোয়ারের কথা কিন্তু সবসময় বাসি হলেই ফলে। 5 বছর আগের কথাগুলো কিন্তু প্রতিটা, আপনিও সাক্ষী, সব কথা ফলেছে যেভাবে বলেছি, প্রতিটা কথা প্রতি, আমি নিজে কোনো গণক না, সহজ একটা আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধিতে যতটুকু বুঝেছি, 2 দুগুণে 4 মিলিয়ে তা বলেছি এবং তাই হয়েছে, এখনো তাই বলছি। আর বারবার ওয়ার্নিং দিচ্ছি, আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রফেসর ইউনূসকে আবার সতর্ক করছি, আপনি সন্তোষ শর্মাকে আর রাজেশ অগ্নিহোত্রীকে যে পাকিস্তান লাথি মেরে বের করেছে, সে একইভাবে পাকিস্তানে ইন্ডিয়ান এম্বাসিতে একটা পদ দখল করে এখানে সমস্ত কুকর্ম করছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেখান থেকে পাকিস্তান 2016 সালে রাজেশ অগ্নিহোত্রীকে বের করে দেওয়ার পরে এই সমস্ত ষড়যন্ত্রকারী এবং মির্জাফরের দেশ হচ্ছে বাংলাদেশ। সেখানে নিজের দেশের ঘরের শত্রু যখন বিভীষণ হয়, তখন তো আর বাইরের শত্রু দরকার নাই। ঘরের শত্রু যখন আমাদের বাহিনী প্রধানরা হয়, আমাদের কি বলে জেনারেলরা হয়, পুলিশের প্রধানরা হয়, রাজনীতিবিদ, বুড়া বুড়া রাজনীতিবিদরা হয় দেশের শত্রু, তখন তো আর ভারতকে প্রয়োজন নাই দেশ ধ্বংস করার জন্য। তো
এইরকম একই কাহিনীর জন্য কানাডা, যুক্তরাষ্ট্র, ভারতীয় এমবেসির থেকে সমস্ত রয়ের কুকর্ম, কারণ রয়ের সদস্য মানেই হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে ভারতীয় প্রশিক্ষিত জঙ্গি, তাদের দেশ থেকে ওই জঙ্গিদেরকে বের করে দিয়েছে। সুতরাং কেন এখনো প্রফেসর ইউনূস উনি বুঝতে চাচ্ছে না, উনি কি উনি না হয় বুঝলাম যে উনি গোয়ার, উনি সবার কথা শুনতে চান না, উনার যেই উপদেশটা আশেপাশে বসে আছে ওনার উপদেশটা কি অন্ধ বধির, কানে শোনে না, ওনারা কি চোখে দেখে না? এই যে বারবার চিৎকার করে বলছি, আমি জেনারেল হাফিজের কাছে পাঠিয়েছি, প্রফেসর মোহাম্মদ ইউনূসের সামরিক উপদেষ্টা জেনারেল হাফিজ, উনাকে আমি বলেছি, ওনাকে পাঠিয়েছি, আপনারা কি করছেন? আপনারা রাজেশ কুমার অগ্নিহোত্রীকে বের করছেন না কেন? আমি বুঝলাম না। আমি এখন জনতার সামনে আমি এদের কি, আরে জেনারেল সাহেবদেরকে কাজ না হলে একটা মেজর সাহেবকে বসায় দেন, আমরা এগুলো করে দেখাই দিব। আমার শখ হন, আমার কোনো শখ নাই এইসব জায়গায় বসার, একদম ডান্না মেরে সোজা বাংলাদেশ সোজা করে ছেড়ে দিব। এই অগ্নিহোত্রী ফগ্নিহোত্রী সব লাঠি দিয়ে বাংলাদেশ থেকে বের করা হবে। কারণ এই প্রফেসর ইউনূস বুঝতে পারছে না যে তাকে ডিস্টেবিলাইজ করার জন্য এই সন্তোষ শর্মা এবং অগ্নিহোত্রীরা দিনরাত কাজ করে যাচ্ছে। এই জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল আকবর শেখ হাসিনার ডান হাত, ভারতের একদম রয়ের পাঁচাটা পশু। এই পশু যতদিন বাংলাদেশে ছিল আমার কাছে একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসতো, কখন সেনানিবাসে বসে সে মিটিং করতো, কখন সে গুলশানের কোন হোটেলে বসে মিটিং করতো, আমি সরাসরি খবর পেয়ে যেতাম। আমি সেটা বলতে পারবো না কিভাবে খবর পেতাম। একইভাবে এই সন্তোষ শর্মা আর রাজেশ অগ্নিহোত্রী যখনই তারা একসাথে মিটিং এ বসে আমার কাছে আল্লাহর রহমতে খবর চলে আসে। সেটা আমি সোর্স ডিসক্লোজ করব না। মূল কথা হচ্ছে ওদের মিটিং বাংলাদেশে অবশ্যই বুঝতে পারছে না যে এই দেশকে এবং প্রফেসর ইউনূস সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য আভ্যন্তরীণ মির্জাফরদেরকে ব্যবহার করে এরা যে এই যে মূল হেডগুলা, সাপের মাথাগুলা, পদ্মগোকরার মাথা রাজেশ অগ্নিহোত্রী, সন্তোষ শর্মা, এরা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার প্রাপ্ত উনি কি আমার এই সহজ কথাটা বুঝতে পারছেন না? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস ইজ প্রবলেম। এই সরকারের এইসব উপদেষ্টাদের সমস্যাটা কোথায়? আপনার কি মনে হয় যে এই যে জামাত নির্বাচনকে মানে নির্বাচন ক্ষমতা আসার স্বপ্ন দেখছে, সেই স্বপ্নে বিভোর হয়ে অনেক কিছুই ভুল কাজ করছে? যেমন তারা বলেছে যে যারা সংখ্যালঘু তারা তাদের ব্যানারে আসতে পারবে, তো সেটার মানে সেই সিদ্ধান্ত, তারপরে এক একবার এক এক কথা বলছে নির্বাচন নিয়ে, কখনো সংস্কার, কখনো নির্বাচন, কখনো সরকারকে সাহায্য করছে, কখনো আবার বিএনপির সাথে দেখা করছে। তো সব মিলিয়ে ওরা লেজে গোবরে করে ফেলছে এই ক্ষমতা যাওয়ার স্বপ্নে। এরকম কি মনে হয় কিনা আপনার? জামাত, আমি যেটা একটু আগে বলেছি, বিএনপির উপরের লেভেলের নেতারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। তারপরেও কিন্তু বিএনপির পজিটিভ সাইড হচ্ছে বিএনপির ভিতরে এখনো অনেক নেতা নেত্রী আছে। আমি মধ্যবয়সী এবং ইয়াং বয়সী বিএনপির অনেক নেতা নেত্রীকে চিনি যারা জাতীয় স্বার্থে অনেক স্যাক্রিফাইস করেছে, তাদের দেশপ্রেম আছে। আমি যেমন ব্যক্তিগতভাবে আমি চিনি, নিরু ভাইকে চিনি, বিএনপির এক সময় তুখ্খান নেতা ছিল, আমার ফেসবুকেও আছে উনি। এরকম আমি অনেক বিএনপির নেতাকে আমি চিনি যাদের এখনো সেই যোগ্যতা এবং কেপেবিলিটি আছে দেশকে নেতৃত্ব দেওয়ার। এই মির্জাফর ফখরুলদেরকে সরিয়ে, ওই আমির খসরুর মধ্যে ভারতের দালালদেরকে সরিয়ে, এরকম আরো যারা আছে, সালাউদ্দিনের মাথা খারাপ সালাউদ্দিন, এদেরকে সরিয়ে এই নিরু ভাইদের হাতে যদি তুলে দেওয়া হয় এখনো বিএনপিকে, বিএনপি শক্তিশালী একটা দল হয়ে গঠিত হবে আবার, আমার বিশ্বাস ইনশাল্লাহ। কিন্তু জামাতের কিন্তু জিরো এক্সপিরিয়েন্স। এই বর্তমান ফাঁসি হওয়া নেতাদের, নেতাহীন পিতৃহীন বর্তমান জামাতের কিন্তু রাষ্ট্র পরিচালনা তো দূরের কথা, একটা রাষ্ট্রের কোনো একটা অংশ পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নেই। এবং বর্তমান তাদের যে চরিত্র দেখছি, সকালে এক কথা বিকালে এক কথা, এবং তারা কনফিউজড, তাদেরকে যে যা বলছে সাইডলাইন থেকে তাই শুনছে, এবং যাদের উপদেশগুলো নিচ্ছে তাদেরকে জাজ করার মতো তাদের সেই কি বলে এটাকে জ্ঞান বা অভিজ্ঞতা নেই যে কার কথা শোনা উচিত, কি বলা উচিত আর কি না বলা উচিত। তো আমার মতো একটা ব্যক্তি, আমার কাছে অনেক মানুষ অনেক কিছু পাঠান, আমার মতো একটা ব্যক্তিও কিন্তু সবার লেখা পড়ি, কিন্তু হয়তো বা সবার লেখা পড়ে আমি কারটা বলা উচিত
কতটুকু বলা উচিত সেটা আমি চিন্তা করে বলি। একটা জামাতের নেতারা মতো এত বড় একটা দল, যা জনগণ হতাশ হয়ে যাচ্ছে, জনগণ কিন্তু প্রস্তুত ছিল জামাতকে ভোট দেওয়ার জন্য। হুম। কারণ বিএনপি এবং সেই ভোটের লোভেই কি তারা আসলে তালগোল পাকিয়ে ফেলছে কিনা যে ভোট সমস্যাটা হচ্ছে, পাবে, আমি সব এটা ভোট বলেছি, ধরতে চাচ্ছে হয়তো তারা। আমি একটু আগে ব্যাখ্যা করেছি যে ইন এ ওয়ে দিস ইজ গুড, বিকজ বিএনপি চাঁদাবাজি দেওয়ার দুষ্কৃতিকারীতে বিএনপির এত বদনাম হয়েছে যে জামাত কিন্তু একটা বিশাল ভোট পেতে যাচ্ছিল। জামাত কিন্তু যখন মানুষের জ্ঞান কম থাকে, একটা কথা আছে, তখন মুখ মানে কম খোলাই ভালো। জামাত হঠাৎ করে একটু বেশি মুখ খুলতে শুরু করেছে, বেশি অ্যাক্টিভ, দরকার ছিল না তো। তারা, আমি যেমন তারেক রহমানকে উপদেশ দিয়েছিলাম যে আপনি তো জিয়া রহমানের ছেলে, আপনার তো দরকার ছিল না গিয়াসুদ্দিন মামুনের মতো এবং চোর বদমার সাথে চলা। এই যে অপু, সন্তোষ শর্মার পত্রিকার মালিক, কালবেলার মালিক অপু, এদের মতো লোয়ার ক্লাসের লোকজনের সাথে চলার তো দরকার ছিল না, রাস্তাঘাটের লোকজনের সাথে। আপনি জিয়া রহমানের সৈনিক, আপনি সোনার চামিচ মুখে নিয়ে যদি বসে থাকতেন, তারপরও চোখ বন্ধ করে আপনি একসময় প্রধানমন্ত্রী হয়ে যেতেন। সেম জামাত যদি একটু পরিপক্ক হতো। আসলে জামাতের ওনারা নাই, যাদেরকে আমি দেখেছি জীবিত অবস্থায়, যাদের কথা শুনেছি, তারা নাই, এখন বিশ্লেষণের ক্ষমতা নাই তারা। জামাতের উচিত ছিল গ্রাউন্ড লেভেলে বাংলাদেশে কাজ করে যাওয়া, বাংলাদেশের মানুষের মন জয় করা। কোনো হিন্দু নেতাদেরকে মাইনরিটি বলছেন, ডাক নিয়ে আবার ওই হিন্দু নেতাদেরকে খুশি করার চেষ্টা করছেন। হিন্দু নেতাদের মাধ্যমে যারা কি বলে উন্মুক্ত বাংলাদেশের শত্রু, তাদের মাধ্যমে আপনি ভারতকে খুশি করার চেষ্টা করছেন, আপনারা মোদীকে খুশি করার চেষ্টা করছেন। তার মানে আপনাকে বিশ্বাস করা যায় না। আই এম সরি, দুঃখিত বাংলাদেশের মানুষ। আমি বর্তমানের এই জামাতের নেতৃত্বের কাছে, জামাতকে ভোট দিলে আমি মনে করব, কারণ সরকার তো চালাবে, জামাতের কর্মীরা তো সরকার চালাবে না, নেতারাই চালাবে, নেতারা চালাবে। আর নেতারা যদি এত শফিকুর রহমানের দেখেন কয়েকদিনের মধ্যেই তো ওনার 8 মাসেই তো আমরা 800 বার, মানে তার মতামত অনেকবারই চেঞ্জ হয়েছে, প্রায় 800 বারই চেঞ্জ হয়েছে। 100%। নেতারা যদি এত অপরিপক্ক হয় একটা বক্তব্য দিতে, ছোট্ট একটা সেমিনার করতে, তাহলে দেশ চালাতে গিয়ে কি ভয়ঙ্কর ভুল করবে আর কি ভয়ঙ্কর হবে দেশের অবস্থা, এটা বোঝা উচিত। আমাকে অনেকেই মনে করে এই যে মেজর সাহেব জামাত হয়ে গেছে, এটা তো জাতির সমস্যা। মানে আমি যদি বলি আমি কমলা পছন্দ করি না, তাহলে ধরেই নিবে তারা আমি আপেল পছন্দ করি বা আম পছন্দ করি। মানে ট্যাগিং দেওয়া আর কি, হয় বিএনপি না হয় জামাত না হয় আওয়ামী লীগ। আপনাকে একটা কথা বলি, এটা শুনতে হবে, জনগণকে বুঝতে হবে। আমাকে গালি দেন, আমার কোনো সমস্যা নাই, আমাকে দেওয়ার মালিক, আমার নেওয়ার মালিক, সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আমি যেই দেশের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে কাজ করে, আমি তার বিরুদ্ধে কথা বলি। আমি সত্যি কথা বলার চেষ্টা করি আল্লাহর রহমতে। আমি কারো তেল মারি না, আমার কারো কাছে কিছু পাওয়ার কিছু নাই। সুতরাং আমি যখন বিএনপির সমালোচনা করি, এই লোক তো জামাতের। আমি যখন জামাতের সমালোচনা করি, আমাকে এখন লাইন ধরে জামাতের ছেলে পেলে গালিগালাজ করবে, এই তো বিএনপি। তো এইগুলা, এই জাতির সমস্যা অনেক আছে। তার মাঝখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই হুজুগে জাতি, এই অন্য জাতির কারণেই কিন্তু, শুধু রাজনৈতিক দলদেরকে দোষ দিয়ে লাভ নেই, এই জাতির অন্ধত্বের কারণেও কিন্তু আজকে 54 বছর এই জাতির এই ভয়ঙ্কর অবস্থা, পরিণতি। কারণ ধানের শীষের জন্য, নৌকার জন্য জীবন দিয়ে ফেলবে। একটা লোক, একটা ধর্ষণকারী, ও যদি একটা ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে যায় যে 5টা 10টা ধর্ষণ করেছে, 2টা 3টা খুন করেছে, এবং একটা অতি পরিচিত জনতার সামনে একটা চোর, সেও যদি ধানের শীষে বা এত বছর 16 বছর নৌকা, 16 বছর তো ভোট হয় নাই, তারপর একটা উদাহরণ দিচ্ছি মানুষের অন্ধত্বের সীমাটা কোথায়। একটা দেশের বেশিরভাগ জনগণ যখন এহেন অন্ধ হয়, তখন সেই দেশে আল্লাহর রহমত থাকতে পারে না। তারপর আল্লাহ কি কারণে আল্লাহ রহম করেন, রহম করে বাঁচিয়েছেন, তুলে এনেছেন, আল্লাহই ভালো জানে। দেশের বেশিরভাগ মানুষ অন্ধ। ধানের শেষে ভোট দিব, কে দাঁড়িয়েছে ধানের শেষে, চোর বদমাস, সেটা বোঝার দরকার নেই আমার। কিন্তু এই লোকেই যে তার ছেলে মেয়ের ভাগ্য নির্ধারণ করবে, এটা সে বুঝতে পারছে না। এই নেতাই যখন নির্বাচিত হবে এমপি, তার ছেলে মেয়েকে ধর্ষণ করবে, তার নাতিকে ধর্ষণ করবে, তখন কিন্তু এই বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু বিএনপি নেতার কাছে গিয়ে বিচার চাইতে গিয়ে সে আবার ধর্ষিত হবে, অথবা জেল মামলা খাটবে, অথবা মারধর খাবে, অথবা নিহত হবে। এই তো বাঙালি জাতির চরিত্র। এই জন্য আমি বহুবার ব্যাখ্যা করেছি, লর্ড ক্লাইভ কি বলেছিল, আর বারবার সময় নষ্ট করতে চাই না। এই জাতির চরিত্র সংশোধন করতে হবে। শুধু
প্রফেসর ইউনূস সংস্কার করলে হবে না। এই জাতির চরিত্র যার যার ব্যক্তিগত এবং কি বলে এটাকে পারিবারিক এবং সমাজগত নিজেদের চরিত্রও সংশোধন করতে হবে। এছাড়া শুধুমাত্র বাংলাদেশের সংবিধান সংস্কার করে লাভ হবে না। কারণ সংবিধান বলি, রাষ্ট্র বলি, তার মালিককেই জনগণ। আর মালিক যদি হয় অন্ধ, তার যদি কোনো দায়িত্ববোধ না থাকে, তাহলে সংবিধান পরিবর্তন কোনো লাভ হবে না। কারণ যেই সংবিধানকে প্রফেসর ইউনূস হোক আর আরেকজন হোক যদি পরিবর্তন করতে পারে, তাহলে আরেক সরকার এসে পরিবর্তন করতে পারে। আওয়ামী লীগ কি করে নেই? আওয়ামী লীগ কি গত 16 বছর সংবিধানের তোয়াক্কা করেছিল? এই যে খায়রুল হক, দুঃখজনকভাবে কি বলবো, এদের চরিত্র আমার আত্মীয় হয়। আবার এই যে বিচারপতি খায়রুল হক, তাকে তো এখনো গ্রেফতার করা হলো না। অথচ বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ধ্বংস তার একটা কলমের খোঁচায় 16 বছরে। এত মানুষের মৃত্যু, এত মানুষের রক্তক্ষয় একটা কলমের খোঁচায় শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার তুলে দেওয়ার কারণে। কই সংস্কার কোথায় হবে? এদের বলতে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। তাহলে আপনি বুঝে দেখেন বাংলাদেশের মানুষের মনোযোগটা কোথায়। বাংলাদেশের জনগণকে ব্যস্ত রাখা হয়েছে এখনো বিএনপি জামাত দিয়ে, কিন্তু সন্তোষ শর্মারা আর রাজেশ অগ্নিহোত্রীরা কিন্তু তারা জায়গায় কেন্দ্রে বসে এখনো দেশ চালাচ্ছে। দেশ কিন্তু প্রফেসর ইউনূস চালাচ্ছে না, দেশ চালাচ্ছে এই কি বলে আসিফ নজরুল, সন্তোষ শর্মা, এই রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী এবং সশস্ত্র বাহিনীর কিছু সদস্য। আর বাংলাদেশিরা এই যে জামাত খারাপ, এই যে বিএনপি খারাপ, এই খারাপ সেই খারাপ। হ্যাঁ খারাপ, এদেরকে মানুষ করতে হয়, এদেরকে ধরতে হবে, এদেরকে ছাই দিয়ে ধরতে হবে। বিএনপি জামাত এবং এনসিপি আর যেই সিপি হোক, যেই 2 নম্বরই করবে তাকে ছাই দিয়ে ধরতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না, এনসিপিকেও বাদ ছাড় দেওয়া যাবে না। যে ওরা নতুন দল, ওরা সমন্বয়কারী আগে নেতা ছিল, তাদের অপরাধ ছোট করে নো ওয়ে। কিন্তু ছোটরাই তো বেশি কোটি কোটি টাকা বানায় ফেলছে। এগ্রিড। আমি সব দেখি, আমি সমস্ত খবর রাখি। আমার নিজের ব্যবসা বাণিজ্যের বাইরে আমার নিজের দায়িত্ব, আমি অনেক পড়াশোনা করি, এই সব খবর পড়ি, আমি সবার লেখাই পড়ি। বাংলাদেশে একটা সামান্য একটা গ্রামের মানুষ আমাকে একটা মেসেজ পারলো, সেটা পড়ি আমি। ওয়ালাইকুম আসসালাম হলে উত্তরটা পর্যন্ত আমি দিই, আমি সবই পড়ি। তো আমি দেখছি ইটস ওকে, এই বাংলাদেশের এই ছাত্ররা কোত্থেকে আসে। এই যে বলে সশস্ত্র বাহিনীর অফিসার চোর, উমুক সুমুক, সমগ্র সেনাবাহিনী চোর না, সশস্ত্র বাহিনী চোর না। হাতে গোনা 2টা 5টা 10টা বদমাশ যারা চরিত্রহীন। হাসিনা থাকলেও তারা চোর হতো, হাসিনা না থাকলেও তারা চোর হতো। তবে হাসিনার মতো একটা চরিত্রহীনা ক্ষমতায় থাকার কারণে এরা সহজে তাদের চরিত্র প্রকাশ করেছে। এরা আয়নাঘরের খুনি হয়েছে, চোর হয়েছে। সুতরাং বুঝতে হবে যে এই চোরের বাজারে, এই চোরের সমাজ থেকে কিন্তু ফেরেশতা খুঁজে পাওয়া ভেরি ডিফিকাল্ট। যারা এনসিপি করেছে এর মাঝখানে 2টা 4টা আবর্জনা থাকবে। কারণ যখন মাছ ধরার জন্য জাল ছুঁড়ে ফেলা হয়, যখন টান দেওয়া হয়, জালে কিন্তু সমস্ত আশানুরূপ বড় বড় রুই মাছগুলো উঠবে না, এর সাথে অনেক আজে বাজে পটকা মাছও উঠবে, ঠিক না? সেগুলোকে বেছে বেছে ফেলতে হবে। সেটা দায়িত্ব হচ্ছে যারা ছাত্র নেতারা। কিন্তু ছাত্র নেতারা তো দেখছি তারা মুরব্বীদের কোনো কথা শুনতে চায় না, তারা দেখছি নিজেরাই মনে করে সব বুঝে। তো এগুলা করে কিন্তু অতীতে অনেকেই ডুবেছে, এবং তারা যদি কথা না শুনে, তারা যদি মনে করে নিজেরাই সব বুঝে এবং কারোর কথা শোনার দরকার নেই, উপদেশ শোনার দরকার নাই, তাহলে কিন্তু তারাও উঠবে, কোনো অসুবিধা নাই। কারণ ইতিহাস থেকে শিক্ষা যারা না নিয়েছে তারাই ধ্বংস হয়েছে। সুতরাং কেউই আইনের বা কি বলে এটাকে, কেউই কোনো কিছুর ঊর্ধ্বে না। যেই অন্যায় করবে তাকে ছাই দিয়ে ধরতে হবে, সে যেই হোক। প্রফেসর ইউনূসও যদি অন্যায় করে, ভুল করে, ওনাকেও ছাই দিয়ে ধরতে হবে। উনি নোবেল লরিয়েট হোক আর যেই হোক, ওনাকে ছাড় দিয়ে দেবো আমি কিন্তু ওই টাইপের লোক না। ওই যে বাংলাদেশ জাতির চরিত্র হচ্ছে কি, এরা হচ্ছে প্রশংসায় অতি, এরা হচ্ছে নিষ্ঠুরতায় অতি, এরা মাঝামাঝি জানা না। অনেক ধন্যবাদ মেজর দেলোয়ার হোসেন আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা শেষ করার আগে আপনার শেষ বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে, সব দর্শকদের উদ্দেশ্যে এবং দেশবাসীর জন্য। আপনারা সবাই সচেতন হন। আমরা একটা একটা করে একসাথে সবকিছু সমাধান করা যাবে না। এটা প্রফেসর ইউনূস বলেন, কারোর পক্ষে সম্ভব না। বাট প্রফেসর ইউনূসকে আমরা একটা জিনিস বাধ্য করি, এবং সবাই চলেন একটা মিশন নিয়ে। আমরা প্রফেসর ইউনূসকে সকাল বিকাল আমরা সরকারের কাছে এটা বলতে থাকি, আপনি এই রাজেশ অগ্নিহোত্রী, ভারতের রয়ের যে প্রধান, তাকে বাংলাদেশ থেকে
ভারতের এমবেসি থেকে তাকে বিতাড়িত করা হোক, এবং তার সাথে যত ভারতীয় চিহ্নিত যত 2 নম্বর লোক আছে বাংলাদেশি রূপে যারা আছে সন্তোষ শর্মার মতো, তাদেরকে জেলে ভরা হোক, তাদের সমস্ত অপকর্মের জন্য বিচার করা হোক, আর রাজেশ কুমারকে বের করে দেওয়া হোক। কারণ ভারতের সাথে আমাদের ব্যবসায়িক যুদ্ধ চলছে, স্নায়ু যুদ্ধ চলছে, এবং ভারত আমাদের প্রকাশ্যে সকল কিছু বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে আমাদের ঘরের মাঝখানে ভারতীয় একটা এজেন্ট ঘরের মাঝখানে রেখে কখনোই আমরা নিরাপদ নই। তাই আপনাদেরকে সবাই প্রফেসর ইউনূসকে বলুন, সবাই একই মেসেজ পাঠাতে থাকেন, যার যেভাবে ক্ষমতা আল্লাহ দিয়েছে, যে ভারতের রয়ের যে প্রধান ঢাকায় যে ভারতের এমবেসিতে আছে, রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে বের করতেই হবে, এবং সন্তোষ শর্মাকে বিচারে দাঁড় করাতে হবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের কারণে, অপরাধের কারণে। এবং আপনারা আজকের থেকে সংখ্যালঘু শব্দ, দর্শক, মেজর দেলোয়ারের আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে এই সন্তোষ শর্মা কত ভয়ঙ্কর অপরাধী, এবং ভারতের রয়ের সাথে তার কত বৈঠক হয়েছে এবং কত ষড়যন্ত্র তিনি করেছেন। তারপর তাকে আবার জামাত ইসলাম দাওয়াত করেছে, যার জন্য মূলত জামাত ইসলামের প্রতি মানুষ ক্ষিপ্ত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা জামাতকে মুনাফেক বলতে পারতেছে। দর্শক, মেজর দেলোয়ার যে বিশ্লেষণ যে আলোচনা করেছেন, সে আলোচনা আপনার কাছে কেমন লেগেছে মন্তব্য করবেন।